আসসালামু আলাইকুম। বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত টপিক জিপিএ 5। মাছরাঙা টেলিভিশনের সেই কথিত সাংবাদিক আনোয়ার হোসেন হলু সাংবাদিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রকৃতপক্ষে বর্তমান শিক্ষা ব্যবস্থার বেহাল দশা এবং এই বেহাল দশার জন্য যারা প্রকৃতপক্ষে দায়ী তাদের নিয়ে সংবাদ করার পরিবর্তে তিনি আমাদের কোমলমতি শিক্ষার্থীদের উপর দোষ চাপিয়ে এদের ভবিষ্যৎ জীবনকেই করেছে প্রশ্নবিদ্ধ। এদেরকে সামাজিক এবং মানসিকভাবে করা হয়েছে বিপর্যস্ত। এটা অবশ্যই ভালো সাংবাদিকতা হতে পারে না। আজ আমরা মাছরাঙা টেলিভিশনের সেই শিক্ষার্থীদের বর্তমান যে অবস্থা সেটা তুলে ধরতে চাই। এদের মধ্যে একজন বাদে আমরা যতটুকু জানতে পেরেছি এদের মধ্যে একজন বাদে আর কেউই জিপিএ 5 পায়নি। আমরা ওই সকল শিক্ষার্থীদের মধ্যে একজনের সাথে কথা বলবো আজকে। আচ্ছা, তোমাদেরকে ওই দিন ওই সাংবাদিক কী বলে ইন্টারভিউ স্টার্ট করেছিল? ওই দিন আমরা চারজন ফ্রেন্ড স্কুলের সামনে দাঁড়িয়েছিলাম। তার মধ্যে একজন সাংবাদিক এসে আমাদেরকে কোশ্চেন করলো, তোমরা কি এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো? আমরা বললাম জি ভাইয়া, এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি আমরা। তো সে বললো যে ভাইয়া তোমাদের সাথে কি 2 মিনিট কথা বলা যাবে? আমি বলি হ্যাঁ বলেন। তো উনি বলতেছে যে তোমাদের সাথে একটা ছোটোখাটো ইন্টারভিউ হবে। পরে আমরা বলি যে কিসের ইন্টারভিউ? আমরা তো এইগুলি কখনো মানে মিডিয়ার ফেস হই নাই এবং ক্যামেরার সামনে কখনো আমরা যাই নাই। তো উনি বললো যে ভাইয়া তোমাদের, আমি বুঝতে পারছি তোমরা হয়তো কখনো যাও না, এই জন্য তোমরা নার্ভাস ফিলটা করতেছো, তোমাদের কোনো সমস্যা নাই, এটা একটা পজিটিভ হবে, ইন্টারভিউ হবে, নেগেটিভ হবে না, তোমরা এটা নিয়ে টেনশন করো না। তো আমরা রাজি হই না, তো আমাদের অনেক কথা বলে রাজি করায়। আচ্ছা, তোমাকে ওই দিন যে কোশ্চেনগুলো করা হয়েছিল সেগুলো খুবই সাধারণ কোশ্চেন ছিল, তারপরে তুমি সেগুলোর অ্যান্সার ঠিকভাবে দিতে পারো নি, এলোমেলো করে ফেলছো কেন? ভাইয়া আমি আপনার সাথে একমত, কিন্তু আমি খুব নার্ভাসে এবং মানসিকভাবে খুব প্রেশারে ছিলাম, যার কারণে আপনারা দেখতে পেরেছেন আমার কোশ্চেনগুলি এলোমেলো হয়ে গিয়েছে। আচ্ছা, তুমি বলছো যে তুমি খুব মানসিক প্রেশারে ছিলা। তো এই মানসিক প্রেশারটা আসলে কেন তুমি ফিল করছো? আসলে আমাদেরকে যেভাবে কোশ্চেন করছে, কোশ্চেনগুলি খুব ইজি ছিল, এটা আমি আগেও বলেছি। তো হয়েছে কি, আমাকে যখন কোশ্চেন করে জিপি এর পূর্ণরূপ কি, ফার্স্ট কোশ্চেন থাকে আমাকে বলে যে কোশ্চেনটা, তখন আমি বলি যে আমি একটু ভাবার, তখনই উনি বলে ক্যামেরা কাট করতে বলে যে এত সময় তো নেওয়া যাবে না, তোমাদের তো ভিডিও মানে কাজ চলতেছে, তো তোমাদের প্রবলেম হবে। তো আমি ভাইয়া বলতেছি যে ভাইয়া, এটা একটা কোশ্চেন করলে, একটা সাধারণ জ্ঞান বা যে কোশ্চেনই করেন আপনি, এটা ইজি হোক বা হার্ড হোক, অন্তত 10 সেকেন্ড সময় লাগে তাকে তার ভেবে অ্যান্সার দিতে হয়। হঠাৎ করে কেউ কিন্তু অ্যান্সার দিতে পারে না। তো সেই ক্ষেত্রে সে আমাকে বলে যে তোমাদের একটা টিপস শিখিয়ে দেয়। আমি ভাইয়া কী টিপস? তোমরা যদি কোনো কোশ্চেন পারো না বা ভাবতেছো, সময় লাগে কোশ্চেন ভাবতে, অ্যান্সারটা দিতে, তো তোমরা ডাইরেক্ট বলবা জানি না। তুমি কোন গ্রুপে পড়াশোনা করেছো এবং তোমার রেজাল্টটা কি? আমি কমার্স গ্রুপ থেকে পড়াশোনা করেছি এবং আমার পয়েন্ট হচ্ছে 3.61। আচ্ছা, তোমাদেরকে ওইখানে যে বলা হয়েছিল যে মানে 6 জনই প্লাস পাইছিল, এটা কি আসলে সত্য? না, এটা আসলে সত্য না। আমি আসলে ভিডিওটা দেখার পর আমিও হোঁচট খেয়ে যাই, কারণ আমি যতটুকু জানি যে যতটুকু জানছিলাম তখন, মানে ভিডিও যখন আমাদেরকে ইন্টারভিউ নেয়, জাস্ট একজন পায়। তো আমি এটার জিনিসটা সবার কাছে আস্ক করি, মানে অ্যান্সার সবাইকে জিজ্ঞেস করি যে আসলে সবার কী রেজাল্ট হয়েছে। তো বেশিরভাগই আমি অ্যান্সার দেখছি যে ওরা পয়েন্ট পেয়েছে, অনেকে 4 পয়েন্ট, অনেকে এরকম সামথিং পেয়েছে। এই প্রতিবেদনটা প্রকাশ হওয়ার পরে তোমাদেরকে নিয়ে ফেসবুককে বিভিন্নভাবে ট্রল করা হচ্ছে, মজা নেওয়া হচ্ছে। এই অবস্থায় তোমাদের আসলে মানসিক অবস্থাটা কি? মানে তোমার মানসিক অবস্থাটা কি? ফার্স্টলি থেকে আমি শুরু করব। আমি যখন ফেসবুকে ঢুকি, তখন আমি দেখছি নানাজন নানা ধরনের ট্রোল বানাচ্ছে, তারা বানিয়ে বানিয়ে পাঠাচ্ছে, স্ট্যাটাস দিচ্ছে, অনেক নেগেটিভ স্ট্যাটাস, যেটা দেখে আমি খুব অবাক হয়ে যাই। এবং আমি যখন ওই সময়টা, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না ওই সময়টা আমার মধ্যে কী কাজ করতেছিল। আমি পুরো ভেঙে গেছিলাম, আমি মানসিকভাবে পুরো ভেঙে গেছি। আমি কি বলবো, আমি ফেসবুকে ঢুকলে আমার ফ্রেন্ডরা আমাকে যেসব কথা বলে, আমাকে মেসেজ দিয়ে, ফোন দিয়ে, ওভারঅল আমাকে খুব প্রেশারে রাখছিল, আমি খুব ভেঙে গেছিলাম। তো আমি 2 দিন ধরে বাসাতে বের হই নাই। আমি এর পরের দিন বের হয়েছিলাম বিকাল টাইমে। ভালো লাগছিল না আমার একা একা সারাক্ষণ বাসায় একা একা বসে থাকে। আমি যখন বিকালে বের হই তখন ছোট থেকে বড় সব মানুষই আমাকে আমাকে দেখে হাসতেছিল। তখন যে ওই ওই মোমেন্টটা, আমি আপনাকে কি বলবো, আমাকে এত কষ্ট লাগে। আমি আমি মনে করতেছি যে তখনকার মোমেন্টটা আমি মনে করতেছিলাম যে আমি অনেক বড় একটা অপরাধী, আমি এরকম একটা অপরাধ করছি যে কারণে তাই সবাই আমাকে দেখে হাসতেছে, আমি একটা জোকার। আমি যখনই বের হই তখনই এই অবস্থা। আমি সরাসরি বাসায় চলে আসি, এরপর আমি বাসাতে বের হই না, আমি একা একা বাসায় বসে থাকি।
আমি এরকমভাবে প্রেশারে পড়ে গেছিলাম তখন মেন্টালিভাবে। আমি কি বলবো, আমি তখন চিন্তা করতেছিলাম আমি যেখানে এই দুনিয়ায় যখন আমার দাম নেই, কারোর কাছে দাম নেই, আমি একটা হাসি পাত্র হয়ে রয়েছি, তখন আমি এই দুনিয়ায় বেঁচে থাকার আমার কোনো অধিকার নেই। আমি এরকম পর্যায়ে গেছিলাম যে আমি আমার রুমে, নিজের রুমে আমি সবসময়, তখন তো একাই ছিলাম, তো আমি ফ্যানের দিকে তাকাইতাম আর ভাবতাম কি করব। এটা আসলে খুবই সত্য কথা যে ওই সাংবাদিক তোমাদেরকে যে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এই প্রতিবেদনটা করেছিল, এটা আসলেই মানুষ হিসেবে এটা করাটা ঠিক হয়নি তার জন্য। আম, এবং সে এটাই করতে পারতো যে তোমাদের মুখটাকে ঢেকে রাখলে হয়তো বা তোমাদেরকে এভাবে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে হতো না। তো আসলে এখন তোমাদের সাথে আমাদের সমবেদনা প্রকাশ করা ছাড়া আর কিছুই করার নাই। এবং আমরা এটা জানাতে চাই যে আসলে এই ধরনের সাংবাদিকতা আমরা কখনোই কাম্য নয়, যেটা কিনা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বিপদের মুখে ঠেলে দিবে অথবা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দেবে, এটা আমরা কখনোই আশা করি না। এখন তোমার প্রতি আমাদের যে আশা সেটা হচ্ছে তুমি পূর্বের যে এই অভিজ্ঞতাটা সেটা ভুলে গিয়ে তুমি সামনে ভালো করে পড়াশোনা করবে এবং আমি আশা করি যে তুমি একটা সময়ে ওই ভালো পজিশনে গিয়ে হলুদ সাংবাদিকতার পরিবর্তে ভালো সাংবাদিকতা করে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।